অশ্বগন্ধার অয়েল কিন্তু যে কাজে লাগে তার 1% 2% হয়তো আমাদের ইন্ডিয়ার মানুষ জানে, কিন্তু হয়তো চীন বা আমেরিকার মানুষ তার 98% অন্যরকম ভাবে ইউজ করে। এটা ইন্ডিয়ান গভর্নমেন্টও জানে না। এখনো পর্যন্ত প্রায় ধরে রাখুন 80%-এর কাছে কিন্তু জঙ্গল থেকে কালেকশন। কিন্তু আমি যদি এমন বলি, মেডিসিনাল প্ল্যান্টসের এমন কিছু ক্রপ আছে যেগুলো ধানের সঙ্গে চাষ করা যাবে। এবং যেহেতু আমরা মেডিসিনাল প্ল্যান্ট বলছি, তার মেডিসিন শব্দের সঙ্গে হসপিটালও তো যুক্ত থাকে। অবশ্যই এই ইন্ডাস্ট্রিতে কি ব্যবহার হয় না? আয়ুর্বেদিক হসপিটাল রয়েছে তো। যারা নতুন স্টার্ট আপরা চাষে আসতে চায় তাদের কিন্তু চাষ করার মানসিকতাটাকে তৈরি করতে হবে। এবছরে যারা এখানে বিক্রি করেছে তারা 1 লক্ষ টাকার উপর প্রফিট করেছে। ওয়েস্ট বেঙ্গলের কোন ডিপার্টমেন্ট বা কোন জায়গায় গেলে মানুষ এই সম্পর্কে আরো বেশি তথ্য পাবে বা জানতে পারবে? যারা নার্সারি আছে, আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা অন্ততপক্ষে মেডিসিনাল প্ল্যান্টের কিছু প্ল্যান্টস কিন্তু নার্সারিতে রাখতে শুরু করুন। এর ডিমান্ড কিন্তু দিন দিন বাড়ছে। আজকের পডকাস্টে এমন একজন অতিথিকে আমরা পেয়েছি যিনি মেডিসিনাল হার্বস নিয়ে বিগত 10 বছর ধরে কাজ করছেন এবং এখনো পর্যন্ত প্রায় 12 থেকে 13,000 ফার্মারকে আজ সেই প্রফেশনে নিয়ে এসেছেন এবং মেডিসিনাল হার্ব নিয়ে কাজ করে তারা আজ স্বনির্ভর হয়েছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি গভর্নমেন্ট এই মেডিসিনাল হার্বস নিয়ে কী ভাবছেন, তাদের কি পরিকল্পনা, এবং বর্তমানে যদি কোনো নতুন স্টার্ট আপ মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে বা মেডিসিনাল হার্বস নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এই আয়ুর্বেদিক পার্টটা তাদের জন্য কতটা উপযোগী এবং এটা নিয়ে তারা ফিউচার কি দেখতে পারেন, চলুন সেই বিষয়ে আজকে আমরা জেনে নিই অভিজিৎ বাবুর কাছ থেকে। নমস্কার, আপনাকে আমাদের পডকাস্টে পেয়ে সত্যি আমরা ধন্য। তাই মেডিসিনাল হার্বস সেক্টরটা বলা যেতে পারে 90% মানুষের কাছে এক্সপ্লোরই হয়নি এবং জানেই না এই তথ্য কি, বা জানলেও তারা ভাষাগত প্রবলেমের জন্য অনেকে জানতে পারে না এই ডিপার্টমেন্ট কোথায় আছে, এই ব্যাপারে কিভাবে নলেজ পাওয়া যাবে। তো সেই বিষয়ে আমরা জানবো। প্রথমে একটু আপনার পরিচয় নেব। আমি অভিজিৎ ঘোষ। আমি আজকে স্পেসিফিক এসছি মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে বলতে। তা আমার মেডিসিনাল প্ল্যান্টের যে পরিচয় সেটা দিচ্ছি। আমি নদিয়া ডিস্ট্রিক্ট মেডিসিনাল ফার্মার ক্লাস্টার কমিটির প্রেসিডেন্ট। আমি দীর্ঘ 10 বছর ধরে এই কমিটিতে রয়েছি। আর তার সঙ্গে সঙ্গে আমি অনেকগুলো সরকারি এবং বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত আছি। কোনোটা চিফ অ্যাডভাইজার আছি, কোনোটা ডাইরেক্টর পদে আছি। তো এটা আমার পরিচয় এবং এই এগ্রিকালচার সেক্টর নিয়ে বেশি কাজ করি। আপনি তো বোধহয় আমাদের ইস্টার্ন জোনের পুরো মেডিসিনাল হাবসের একটা পার্ট আপনি বোধহয় দেখভাল করছেন বা এরকম কিছু একটা দায়িত্বে আছেন। প্ল্যান্টের ফার্মার্সদের সঙ্গে কানেক্টিভিটির কাজগুলো আমরা করছি। অনেকগুলো স্টেট আছে, সেগুলো দেখছি। তার সঙ্গে সঙ্গে আমরা অনেকগুলো ভালো ভালো বিজনেস ম্যানদেরকেও জুড়ছি এই কানেক্টিভিটির সঙ্গে। সেটাতে ডিপার্টমেন্টের সঙ্গে আমরা জোড়ার কাজটা করি অ্যাকচুয়ালি। এবং তার পাশাপাশি আরেকটা খুব সুখবর দিয়ে রাখি, আপনারা হয়তো এগ্রিকালচার ডায়েরিতে একটি ভিডিও দেখে থাকবেন, সেটা হচ্ছে লাল চন্দনের চাষ। সেটা অলরেডি অভিজিৎ বাবু প্রায় 5 বিঘা জমির উপরে একটা বিরাট পরিসরে করেছেন, যেটার আপকামিং ফিউচার ভ্যালু প্রায় 200 কোটি টাকার কাছাকাছি। আশীর্বাদ থাকে তো অবশ্যই সেটা এই জায়গাটা আমরাও দেখতে চাই যে ওয়েস্ট বেঙ্গলের আমাদের নদিয়া জেলাতে আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম চন্দন বাগান একটা জায়গা আঁকা হয়তো পাবে। কমার্শিয়ালি কোনো ইন্ডিভিজুয়াল ফার্মার সেটাই প্রথম করা হয়েছে, সেটা দেখতে গেলে প্রথম। আর ওয়েস্ট বেঙ্গল তো প্রথমে একদম। এটা 5 বছর 5 বিঘা ছিল, এখন এটা এবছর আরো অনেকটা বেড়েছে, এখন প্রায় 10 বিঘার কাছে চলে গেছে। 10 বিঘা কাছে চলে গেছে। বাড়ছে, বর্ষাতে আরো কিছু বাড়ানো হচ্ছে। ওকে, তো এখন তখন যেমন 700-র উপরে গাছ ছিল, এখন সেটা প্ল্যান্টেশন কত হয়েছে? অনেক অনেক, এখন 2000-এর কাছে চলে গেছে। 2000 প্লাস হয়ে গেছে। 2000। আচ্ছা, তার মানে ওয়েস্ট বেঙ্গলে একটা বড় জায়গা পাবে আপনার হাত ধরে। আমার হাতে সবাই ঠিক। তো আচ্ছা, প্রথমেই তাহলে একটু আমরা বিষয়ে আসি, সেটা হচ্ছে মেডিসিনাল হার্বস বা এই ঔষধি গাছের চাষ বা এটার একটা ইন্ডাস্ট্রি, এই সম্পর্কে যদি একটু অবগত করেন আমাদের। দেখুন, মেডিসিনাল প্ল্যান্টস আমরা বলছি বারবার, ইংলিশটা আমরা টার্মসে ইউজ করছি, কিন্তু সাধারণ আমি বাঙালিদের উদ্দেশ্যে মেনলি বলতে চাইছি। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল হতে পারে, আসাম বা ত্রিপুরা হতে পারে। ইস্টার্ন ইন্ডিয়াতে বাঙালি বেশি থাকে এবং উত্তরাখণ্ডেও প্রচুর বাঙালি আছে। আমি যেটা বলতে চাইবো যে এই ভেষজ উদ্ভিদের যে চাষ, সেটা সাধারণতভাবে কি আমরা অনেকে বাংলায় জড়িবুটি বলি, যেগুলো গাছরা বলি, অনেকে আছে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ মিনিস্ট্রি রয়েছে, সেখান থেকে এতদিন তো মন্ত্রকটাই ছিল না, জাস্ট গত 5 বছর আগেই মন্ত্রকটা ফর্ম করা হয়েছে, 6-7 বছর হলো। তো তাতে মেডিসিনাল প্ল্যান্টসের কিন্তু এটা ভালো ফিউচার আছে, ভবিষ্যৎ আছে। কেন ভবিষ্যৎ আছে? কারণ এই গাছগুলো অলরেডি আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। যে জিনিস বিলুপ্ত হয় তার ডিমান্ড বাড়বে, এটাই বাস্তব। ঠিক। তো সেই কারণের জন্য আমাদের প্রত্যেকটা চাষ যেমন বাড়ানো গেছে, এই চাষটা বাড়ানো যায়নি, সেই জন্য ডিমান্ডটা বাড়ছে। আর এটা ঔষধি গুণ থাকার জন্য বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো এটার ভীষণ ডিমান্ড করছে এবং দিন দিনের দাম বাড়ছে। তো গত 10 বছরে যে দামটা ছিল, গত 5 বছরের দামটা আরও বেশি বেড়েছে কোভিডের পর থেকে।
তখন মানুষ জানতে পেরেছে। তো কিছু কিছু ক্রপটের উপর। তো একটা জিনিস আমি একটু জানবো, আমার বাড়িতে প্রচুর গাছ আছে, কোন গাছটা ঔষধি গাছ সেই ব্যাপারটাই তো আমি জানি না। এটা তো স্পেসিফিক বলা যাবে না, এক একটা গাছের এক এক রকমের নাম আছে এবং সেই গাছটা আলাদা আলাদা করা আছে। আপনি যদি বাঁশ গাছকে, প্রত্যেক গাছের মধ্যেই কিছু না কিছু গুণাগুণ থাকে, ঠিক। তো ঔষধি গুণ থাকে, কারোর ভালো সব কিছু থাকে, তো আবার খারাপ কিছু থাকে। তো সেই গাছটার মধ্যে ঔষধি গুণ যদি বেশি থাকে সেটাকে মেডিসিনাল প্ল্যান্ট হিসেবে ধরা হয়। আচ্ছা, এরকম ভাবে কতগুলো রেজিস্টার্ড করা হয়েছে গাছ? 140-এর উপরে না, রেজিস্টার তো প্রচুর হয়েছে, তার মানে 140টা মতো গাছকে মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড স্বীকৃতি দিয়েছে, যেগুলোর মধ্যে মেডিসিনাল ভ্যালু সবথেকে বেশি আছে আচ্ছা আমাদের ইন্ডিয়াতে। ওকে, তাছাড়া গাছ তো প্রচুর আছে, সেটা নিয়ে। তো ঔষধি গাছের মধ্যে আমরা যে জিনিসগুলো অনেক সময় দেখতে পাই, আমরা সাধারণত দেখি তুলসী আছে, তার সঙ্গে অ্যালোভেরা রয়েছে, তার সঙ্গে থানকুনি রয়েছে, এমনকি যে জিনিসটা আমাদের এখানে ব্যান করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে গাঁজা, যেটা আমরা হেম্প বলে থাকি। তো এই বিষয়গুলো তো মানুষের কাছে জানে এই জিনিসগুলো, অথচ এর কোথায় ব্যবহার হবে, কিভাবে চাষ হবে, কোথায় বিক্রি করবো, এই সমস্ত বিষয় নিয়ে বহু প্রশ্ন বহু মানুষের কাছে। অনেকে বলে এই সমস্ত আসিসটা টাকা নষ্ট হবে, কোথায় বেচবি জানিস, কোনো উপায় নেই। আবার যদিও কেউ করার পরে সেই জিনিসটা কিভাবে সে ভালোভাবে নিয়ে এগোবে এবং কমার্শিয়ালি ভাবে সেই ধারণাও তার কারণ নেই। এই বিষয়টা আপনি একটুখানি ক্লিয়ার করুন না। প্রথমে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যেমন আপনি গাজার কথা বললেন, গাজার এটা একটা নেশাদ্রব্য, যেহেতু কারণ সেই কারণের জন্য সারা পৃথিবীতে এটা ব্যান্ড রয়েছে, শুধু ইন্ডিয়াতে নয়। ঠিক। কিন্তু গাজার অয়েল থেকে কিন্তু ওষুধ তৈরি হয়। আচ্ছা, তো আপনি প্রথমে দেখতে হবে সেই গাছের কোন গুণটা থেকে, কোন জিনিসটা থেকে ওষুধ তৈরি হয়, সেই জিনিসটুকু কিন্তু এক্সট্রাক্ট করে ওষুধের কাজে লাগানো হয়। কিন্তু তার যদি আপনি খারাপভাবে ইউজ করেন, তাহলে সেটা সরকার কেন, কোনো সরকারই করতে দেবে না, এবং যেটা ইন্টারন্যাশনালি ব্যান্ডও থাকে কিছু কিছু ঠিক ডাকঘণ্টার পরিচয়। তো ঠিক আবার আপনি যদি মনে করেন কোনো একটা গাছের, আমি অশ্বগন্ধার কথা বলছি, এই অশ্বগন্ধার কিন্তু আবার আপনি শিকড়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক। আপনি যদি অশ্বগন্ধার পাতা ব্যবহার করেন তাহলে কিন্তু সেই গুরুত্বপূর্ণ থাকবে না, মানে তার সেই গুণাগুণ নেই। তো গাছের যেটার গুরুত্ব আছে, মানে যে জিনিসটা, সে কাণ্ডের না তার রুটের না তার, মানে যেটা আছে, বা অনেক কিছু বীজের আছে, অনেক ফলের আছে, ফুলের আছে, সেটাকে আগে সিলেক্ট করতে হবে সবার প্রথমে। কারণ আপনি হয়তো গাছ চাষ করলেন, কিন্তু দেখা গেলো আপনার ফুলই ফুললো না, ওর ওষুধের ফুলেই আছে, তাহলে সেই চাষটা করে কিন্তু কোনো লাভ হবে না। ওকে, আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই? হ্যাঁ, মানে যে মেডিসিনাল ভ্যালু যে পোরশনটার, সেটাকে গুরুত্ব দিয়ে চাষটা করা, একদম এটা একটা। সেকেন্ড, আপনি যদি বলেন আফিম অ্যান্ড পোস্ত, পোস্ত প্রত্যেক বাড়িতে বাড়িতে খান, আপনি হয়তো খেয়েছেন, আমিও হয়তো সকালে খেয়েছি, বাট আফিমটা কিন্তু নেশাদ্রব্য জিনিস। কিন্তু এটাও চাষ হয়, এটা যে চাষ হয় না তা নয়, অবশ্যই চাষ হয়, এবং তার সিলেক্টেড ফার্মার্সকে লাইসেন্স দিয়ে চাষ করানো হয়, কিছু কিছু স্টেটে আছে। তো তার আফিমটাকে কিন্তু সরকারকে জমা দিতে হয়, ওটাকেও কালেকশন করা হয়, জমা দিতে হয়, ওটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়, নষ্ট করে ফেলা হয় সরকারের তরফ থেকে। আফিমটাও কি ওষুধের কাজে ব্যবহার করা হয়? ওষুধের কাজে ব্যবহার হয় না, আমার জানা নেই, আমি আমি ওপেন প্ল্যাটফর্মে এটা বলতেও চাই না। ঠিক। কিন্তু মেন যেটা, সেটা পোস্তর চাষ করা হয়। ঠিক ঠিক ঠিক। তো বাকি সরকার সব বিভিন্ন রকমভাবে ডাকমন্ডল বোর্ড আছে, তারা সেভাবে ডিসাইড। ওকে, যখন এই গাজার কথাই উঠলো, তো এই মুহূর্তে কিছু কিছু লোকের মারফত এই সমস্ত কথাগুলো আসে যে সরকার গাঁজা চাষের জন্য কিছুটা লাইসেন্স বা কোনো একটা সতর্কতার মাধ্যমে চাষ করাচ্ছে, এটা কি সত্যি? দেখুন, চাষ তো হতেই হবে, না হলে ওষুধের জন্য তার র মেটেরিয়ালস কোথা থেকে পাবে? ঠিক। তো সেটা সরকার সিলেক্টেড জায়গায় করা হয়, সেটা ওপেন আনা হয় না, অনেক সময় সরকারি বিভিন্ন বড় ফার্মের ভিতরে করানো হয়, এবং তার প্রোটেকশন দিয়ে করানো হয় যাতে সেটা বাইরে না যায়। তো সেটা আমার মনে হয় এটা নিয়ে আলোচনা না করাই ভালো। ঠিক আছে, আমরা সাবজেক্ট চেঞ্জ করি। এইবার চলে আসি তাহলে ডাইরেক্ট মেডিসিনাল হার্বস নিয়ে। এই মেডিসিনাল হার্বস নিয়ে যদি আজকের ডেটে কোনো স্টার্টআপ রেডি হয়, বা তারা যদি প্রোডাক্ট উৎপাদন করে সেটাকে প্রসেসিং করে সেটা সেল করতে চায়, ঠিক, তার ওয়ে কি? দেখুন, মেডিসিনাল প্ল্যান্টসের কিন্তু একটা জিনিস ভাবতে হবে, যত হার্বস রয়েছে বা যত মেডিসিনাল মানে জড়িবুটির বা গাছ রয়েছে, সেইগুলো কিন্তু প্রসেসিং করাটা সবটা মানে ফার্স্ট ফেজেই সম্ভব নয়। আচ্ছা, যেমন আপনি যদি দেখেন যে কাশি সিরাপের মধ্যে তুলসীর অয়েল দেওয়া হয়, ঠিক, কিন্তু কত পরিমাণ দেওয়া হয় এটা কিন্তু 99% মানুষ জানে না, হয়তো সিলেক্টেড 0.01% বিজ্ঞানীরা জানে বা সায়েন্টিস্টরা জানে। তো সেটা বড় বড় কোম্পানিগুলো কিন্তু সেই সায়েন্টিস্টদেরকে রেখেছে, বা গভর্নমেন্ট রেখেছে, বা ড্রাগ কন্ট্রোল বোর্ডের বিভিন্ন অফিসাররা আছে, তারা জানে। তো সেই জন্য ফার্মার্সরাই যে সবটা করতে পারবে বা স্টার্ট আপরাই যে সবটা করতে পারবে, এটা মেডিসিনাল প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। আচ্ছা, তার কারণ এক একটা দপ্তর আছে এক একটা কাজ করার জন্য, বা এক একটা ডিপার্টমেন্ট আছে। দপ্তরের থেকে বড় জিনিস হচ্ছে এটা, মানে একবারেই যে সবটা আপনার প্রসেস কমপ্লিট হবে। যেমন আপনি যদি সর্ষে চাষ করেন, তো সর্ষের থেকে তেল বের হয়, এটাই সবাই জানে, আর একটা খোল হয়, ঠিক, আর কিছু হয় না। কিন্তু আপনি যদি মনে করেন যে অশ্বগন্ধার অয়েল কিন্তু যে কাজে লাগে, তার 1% 2% হয়তো আমাদের ইন্ডিয়ার মানুষ জানে, কিন্তু হয়তো চীন
চীন বা আমেরিকার মানুষ তার 98% অন্যরকম ভাবে ইউজ করে, সেটা ইন্ডিয়া গভর্নমেন্টও জানে না। আমি গভর্নমেন্টের বলছি, গভর্নমেন্টও জানে না যে কিভাবে ইউজ হয়, ঠিক আছে। তো সেই কারণে মেডিসিনাল প্ল্যান্টের কিন্তু ইউজেসটা কিন্তু ফার্স্ট স্টেজেই যে সবটা কমপ্লিট হবে এমন নয়। আচ্ছা, এর অনেক রকম ভ্যালু এডিশন হতে 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 ফার্স্ট লাস্ট স্টেজ যখন যাচ্ছে, দেখা গেলো আমেরিকা থেকে গিয়ে একটা ছোট ওষুধ তৈরি হয়, তার দামই হয়তো 1 কোটি টাকা হতেই পারে, সেখানে এই প্রোডাক্টটা ইউজ হচ্ছে, হয়তো এটারই তৈরি হচ্ছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত আমরাই জানি না। মানে আমরা কেন, গভর্নমেন্টই এখনো জানতে পারিনি, কারণ যদি জানে গভর্নমেন্ট নিজেই সেটা প্রোডাকশন স্টার্ট করবে। ঠিক ঠিক। এই আয়ুর্বেদিক ওষুধ বা এই কোনো জড়িবুটি যেটা আমরা ব্যবহার করব, কোভিডের পর থেকে মানুষের মধ্যে এই ক্রেজটা বাড়তে শুরু করেছে এবং গভর্নমেন্টও সেই জিনিসটাকে প্রমোট করছে। তো কিভাবে এই জিনিসটা বর্তমানে মানুষের সামনে আসছে বা এটা নিয়ে কি ফিউচার স্কোপ রয়েছে? অবশ্যই মেডিসিনাল প্ল্যান্টের ফিউচার আছে। আমি প্রথমেই বললাম, যেহেতু এটা জড়িবুটির থেকে তৈরি হয়, গাছ থেকে তৈরি হয়, তো গাছের চাষ এই মুহূর্তে অনেকটা কমেছে। সরকার চাইছে কৃত্রিমভাবে চাষ করতে, কারণ মেডিসিনাল প্ল্যান্টের কিন্তু এখনও পর্যন্ত প্রায় ধরে রাখুন 80%-এর কাছে কিন্তু জঙ্গল থেকে কালেকশন হয়। আচ্ছা, মানে যত মেডিসিনাল প্ল্যান্টস যদি সাধারণভাবে আপনি জানেন, তো ম্যাক্সিমাম কিন্তু ট্রাইবালরা গাছগুলো সম্বন্ধে বেশি জানে, কারণ তারা জঙ্গলের সঙ্গে মিশে থাকে। তো সেই কারণের জন্য তারা কিন্তু এই গাছগুলোর ইউজেস কি সেটা না জানলেও গাছটার সম্বন্ধে জানে। ওনারা কিনে নিয়ে কালেকশন করে নিয়ে এসে কোনো না কোনো জায়গায় দেয়, এবং সেখান থেকে তারা ফোরেদারদের মাধ্যমে, বাজারের মাধ্যমে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে পৌঁছায়। এই কালেকশনগুলো যখন করা হয়, তাদের জন্য অলরেডি ফরেস্ট প্রোটেকশন কমিটির মাধ্যমে ট্রেনিং করানো হয়, যাতে কোনো একটা গাছের জন্য এমন বলা হলো কোনো একটা গাছের ফুল কালেকশন করতে। আচ্ছা, তো তিনি জানে যে ফুলটা দরকার, তাহলে তিনি ফুলটাকে কালেকশন করবেন। কিন্তু আগে কি হতো, জঙ্গলকে জঙ্গল, তারা গাছটাকে তুলে নিয়ে চলে আসতো। দরকার তার ফুল, হয়তো নেক্সট ইয়ারে আবার ফুল দেবে সে, কিন্তু তার ফুলটা দেওয়ার আগে গাছটাকে তুলে ফেলেছে, কারণ তিনি জানে এই গাছটা নিয়ে গেলে দাম দেয় কোনো একজন ব্যবসায়ী, কারণ তারা এর থেকে বেশি জানে না। তো সরকার এখন ট্রেনিং করিয়ে তাদের বলা হচ্ছে, ঠিক আছে তুমি ফুলটাকে কালেকশন করো। তারও কিছু সিলেক্ট মানে আইন করে দিয়েছে সরকার, টার্মস অ্যান্ড কন্ডিশন করেছে। তো এখন কাল্টিভেশনে সরকার জোর দিয়েছে। আচ্ছা, মানে এটা চাষ করা হচ্ছে এখন, চাষ করা হচ্ছে, এবং সরকার সেটার উপরে জোর দিচ্ছে এখন, অনেক ইনসেন্টিভ দিচ্ছে সরকার, সাবসিডি দিচ্ছে, যাতে চাষ করলে কি হবে, জঙ্গলগুলো থেকে যেন কালেকশনের পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করে। কারণ হট করে যদি ন্যাচারালটা হারিয়ে যাবে একদম, কারণ আপনি যদি কালকে জঙ্গল পুরোপুরি সিল করে দেন যে জঙ্গল থেকে কালেকশন হবে না, তাহলে এটা ওষুধ ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু ধাক্কা পড়বে। ঠিক, ওষুধের প্রোডাকশন কমে যাবে, আগামী দিনে কিন্তু আমাদের সোসাইটিতে সেটা একটা ইফেক্টেড হবে। সেই কারণের জন্য সরকার কি করছে, আস্তে আস্তে কাল্টিভেশনটা বাড়াচ্ছে, এবং জঙ্গলের যে প্রোটেকশন আছে সেগুলোকেও বাড়ানো হচ্ছে, যাতে আস্তে আস্তে কালেকশনটা কমে যায়। আচ্ছা, এবং কিছু হাবস আছে যেগুলো মেডিসিনাল প্ল্যান্ট আছে, যেমন যে গাছগুলো তৈরি হতেই 30 বছর লাগে, তো সেটা চাষ করলেও 30 বছরই লাগবে। আপনি তো অশোক গাছ বা অর্জুন গাছ, এগুলো 10 বছর না হলে তার গাছের ছাল আপনি কোনো কাজে লাগাতে পারবেন না, সেটা মেডিসিনাল ট্রিস, ঠিক আছে। সব তো প্ল্যান্টস নাই, কিছু ট্রিস আছে, ট্রি স্পিসিস আছে। তো সেই গাছটাকে 10 বছর যদি মানুষ করতে হয়, তারপর তো সেটা কমার্শিয়ালি আপনাকে সেটা ফল দেবে। তো সেই ফলটা দেওয়ার আগে তো কালেকশনটা তো বন্ধ করে দেওয়া যাবে না, হয়তো সেটারও কিছু রেস্ট্রিকশন দিয়ে সরকার আস্তে আস্তে দেওয়ার ব্যবস্থা। ওকে, এই চাষের কথায় যখন আসছে, তো মানুষ, আমরা ফার্মারদের দেখেছি যে চাষটা একটু প্রফিটেবল সেই চাষের দিকে তারা করতে চায় বা আগ্রহ প্রকাশ করে। নর্মাল এগ্রিকালচার থেকে হর্টিকালচার একটু বেশি প্রফিট দেয়, অনেকে সেইখানে এখন উদ্যান পালনের দিকে যাচ্ছে। তো সেই জায়গায় এসে এই আয়ুর্বেদিক মেডিসিনাল ভ্যালু যে সমস্ত গাছগুলো আছে, সেই চাষটা কি ওই সমসাময়িক আর্নিং দেওয়ার মতো উপযুক্ত, বা চাষিকে সেই লাভ বা প্রফিট দেবে? আমরা যদি বলি ধান, তো ধান চাষের অল্টারনেটিভ কোনো চাষ যদি ভাবি, তাহলে চেষ্টা করতে হবে ধানের থেকে যেন সেই চাষটা প্রফিট বেশি হয়। ঠিক, কারণ ধানটা তো চাষ করে সেই চাষি কিছু না কিছু পাচ্ছিল। কিন্তু আমি যদি এমন বলি, মেডিসিনাল প্ল্যান্টসের এমন কিছু ক্রপ আছে যেগুলো ধানের সঙ্গে চাষ করা যাবে, অর্থাৎ ধানের যে ফসলটা হলো সেই প্রফিট তো পেলোই, তার সঙ্গে অ্যাডিশনাল জিনিস সাথী ফসল হিসেবে সেই চাষটা পেতে পারে। আচ্ছা, যেমন ব্রাহ্মী হতে পারে ধানের সঙ্গে। ওকে, আমি ধান লাগালাম, তার সঙ্গে আমি 5 কিলো বা 10 কিলো বা 100 কিলো আমি ব্রাহ্মীর ছিটি দিলাম জমিতে কেটে কেটে, তাহলে সেটা থেকে যে অ্যাডিশনাল ব্রাহ্মীটা কালেকশন হলো তাতে কিন্তু, হ্যাঁ চেষ্টা করতে হবে যেন সেই ব্রাহ্মীটা বা থানকুনিটা, যেটা জলের মধ্যে হয়, ধানের সঙ্গে জল থাকে, সেটাতে যেন পেস্টিসাইড বা রাসায়নিক সার কম ইউজ করা হয়। আচ্ছা, যাতে ওটা ওষুধি কাজ করতে গিয়ে, ব্যবহার করতে গিয়ে দেখা গেলো ওর মধ্যে ওষুধি গুণের সঙ্গে সঙ্গে মেডিসিন এই আপনার পেস্টিসাইডটা বেশি পরিমাণে চলে এসছে, তাহলে প্রবলেম হবে, কেমিক্যাল আনা যাবে না। সেই কারণে যদি চাষ করা যায়, এটা একটা ভালো অ্যাডিশনাল প্রফিট হতে পারে। ওকে, সেটা থেকে রোজগার কেমন আসে? ধানের তো প্রফিট তো তিনি পাচ্ছেনই, তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল যেটা পাচ্ছে 5000 যদি পায়, সেটা তো অনেকটা অ্যাডিশনাল, একদম তাই। তাছাড়া অনেক ক্রপ আছে যেটা ধান বা অল্টারনেটিভ চাষের থেকে অনেক ভালো। আচ্ছা, যেমন কিছু জমি আছে, যেমন বর্ষাকালে পাট চাষ করা হয়, সেই জমিতে পাট ছাড়া আর কিচ্ছু হবে না, কারণ ওটা নিচু জমি, পাটই সম্ভব। ঠিক, আমরা অনেক সময় পাটে তো গত 2-3 বছরে চাষিদের প্রচুর লস হয়েছে। এবছর একটু পাটের দাম ভালো আছে, ইভেন বাংলাদেশের বর্ডার সিল আছে বলে, কিন্তু এই পাটের দামটা কিন্তু এই জায়গায় থাকবে না,
এটা কমবে, আস্তে আস্তে কমছিল। ঠিক। তো এটার অল্টারনেটিভ কি নিয়ে এর আগে প্রচুর সরকারিভাবে মিটিং করা হয়েছে যে কি করে এটা অল্টারনেটিভ চাষ বাড়ানো যায়, অন্য চাষ দেওয়া যায় ওই জলা জমিগুলোতে। তো সেখানে ব্রাহ্মী হতে পারে, থানকুনি হতে পারে, বস হতে পারে, অনেক ধরনের মেডিসিনাল প্ল্যান্টস আছে যেগুলো করা যেতে পারে। আচ্ছা, জলা জমিতে হয়? জলা জমিতে করা যেতে পারে, মানে জল বাদলেও সেটা হতে পারে। এই আজকের ডেটে ইয়াং জেনারেশন অনেক ক্ষেত্রে চাষের থেকে বিমুখ হয়ে যাচ্ছে, কারণ সেখানে রোজগার দেখে না বলে। কেননা চাষের সঙ্গে তো একটা আয় বা তার আর্থিক ব্যবস্থা সেটা যুক্ত থাকবে। তো সেক্ষেত্রে এই আমাদের এই হার্বসের ক্ষেত্রে এমন কি কোনো চাষ আছে যেটা তাকে বিঘা প্রতি 5 লাখ বা 10 লাখ বা 15 লাখ এরকম একটা আয় বা রোজগার দেওয়া সম্ভব? এটা অবশ্যই দিতে পারে, কিন্তু আপনাকে দেখতে হবে যে চাষ মানে ক্রপ সার্কেলটা কতদিন। আপনি যদি 1 বছরে কোনো চাষ করেন 1 বিঘাতে 15 লাখ টাকা সম্ভব নয়। যদি আপনি 1 বিঘা জমিতে চন্দন গাছ লাগিয়ে দেন তাহলে 15 লাখ টাকা দিতেই পারে। ঠিক, তাই নয় কি? তো সেই কারণের জন্য আপনাকে দেখতে হবে যে তিনি ইনভেস্টমেন্টটা কত দিনের জন্য করতে চাইছেন। আচ্ছা, শর্ট টার্ম না লং টার্ম? হ্যাঁ, না শর্ট টার্মের যদি হয় অবশ্যই শর্ট টার্মের হলে তার অল্প টাকা পাবে, সব মানে লং টার্মের জন্য হলে বেশি পাবে। আরেকটা জিনিস কিন্তু আমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যারা নতুন স্টার্ট আপরা চাষে আসতে চায় তাদের কিন্তু চাষ করার মানসিকতাটাকে তৈরি করতে হবে। আচ্ছা, কারণ কি দেখুন, আজকে একজন কৃষক তিনি কিন্তু নিজেই চাষ করছেন, নিজেই তার জমিতে সার বা ওষুধ দিচ্ছেন, নিজেই তার পরিচর্যা করছেন। কিন্তু একজন স্টার্ট আপ বা যদি একটা সাধারণ অন্য বিজনেসম্যান হয় সে কিন্তু নিজে করবে না, সে লেবার দিয়ে করে, তার অ্যাডিশনাল কিন্তু কস্টগুলো বাড়বে। ঠিক, সেই জন্য তার যে প্রফিট আর চাষির প্রফিটের মধ্যে পার্থক্য থাকবে। কিন্তু তিনি যদি মনে করেন যে আমি ওই চাষিকে যে বা লেবার যে কস্টটা করছি সেই খরচটা আমি অ্যাডিশনাল তুলবো, তাহলে তাকে কিন্তু ভ্যালু অ্যাডিশনের দিকে ঢুকতে হবে, তাকে কিন্তু হাইব্রিডের দিকে ঢুকতে হবে, তাকে কিন্তু আরও উন্নত মানে পদ্ধতিতে চাষ ব্যবস্থা করতে হবে, যাতে তার মানে কাল্টিভেশন কস্টের সঙ্গে সঙ্গে তার ক্রপটার ভ্যালুটাও বাড়ে আর কি, বা প্রোডাকশনটা বাড়ে। ঠিক আছে, তারপরে মার্কেটটার উপর স্টাডি করে যদি একটু ভালো মার্কেটে বেচে তার থেকে বেশি দাম পেলে তার প্রফিট। ওকে, আচ্ছা আমি একটু এক্সাম্পল নিই। হ্যাঁ, দেখুন আমার এই সম্পর্কে কোনো নলেজ নেই, ঠিক, আমি একদম ফ্রেশার, আমি আপনার কাছে এসেছি। ওকে, আপনি আমাকে মেডিসিনাল ফার্মিং এর উপর আপনি আমাকে আর কি ইন্সপায়ার করবেন, বা আমি যে চাষ করবো সেটা ইকোনমিক্যাল ক্যালকুলেশন, ফ্যাক্টস এন্ড ফিগার দিয়ে বোঝাবেন। আপনি যদি আমাকে সেভাবে একটুখানি এক্সপ্লেন করেন কোন একটা চাষকে এক্সাম্পল দিয়ে। আমি শুনুন, একটা এখানে যেমন নদিয়াতে সব থেকে বেশি মেডিসিনাল প্ল্যান্ট চাষ হয় একাঙ্গি। আচ্ছা, একাঙ্গি চাষের অনেকে একানি বলে, বাট একাঙ্গি আমি শুদ্ধ ভাষায় বলছি। এই একাঙ্গিটা আমাদের নদিয়া এবং মুর্শিদাবাদে সব থেকে ভারতবর্ষের মধ্যে বেশি চাষ হয়। আচ্ছা, এবং এত বেশি পরিমাণে চাষ হয় এটা কিন্তু হাজার হাজার কোটি টাকার এক্সপোর্ট হয় ইন্ডিয়া থেকে। আচ্ছা, এবং এই মেডিসিনাল প্ল্যান্টসটার গত 3 বছরে যদি আপনি রেশিও দেখেন তাহলে তার একজন চাষি গড়ে 1 লক্ষ টাকা করে প্রফিট করেছে পার বিঘাতে। 80 থেকে 1 লক্ষ টাকা মিনিমাম। হ্যাঁ, এর কিছু ডিজিজ আছে সেগুলো আমি পরে বলছি। এই ক্রপটা কিন্তু খুবই প্রফিটেবল। আচ্ছা, আবার ঠিক তার সমসাময়িক যদি বলেন আমি অশ্বগন্ধা, সেটাও নদী এবং মুর্শিদাবাদ জন্য সব থেকে বেশি হয়। আচ্ছা, এটাও খুব প্রফিটেবল। ওকে, কারণ এটার ইন্টারন্যাশনাল বাজারে ডিমান্ড আছে, ডোমেস্টিক মার্কেটেও ডিমান্ড আছে, এবং এটার যেমন অশ্বগন্ধা ইমিউনিটি বুস্টিংয়ের জন্য সবথেকে বেশি ব্যবহার হয়। এবং কোভিডের পর থেকে অশ্বগন্ধার দাম চড়চড় করে বেড়েছে, প্রচণ্ড পরিমাণে। আচ্ছা, দ্বিতীয় নম্বর আপনি যদি দেখেন একাঙ্গি সাধারণত পরিমাণে অনেকে বলে মশলা, আমরা এখনও পর্যন্ত 100% জানি না যে একাঙ্গি কী কাজে লাগে। তবে অনেকে বলে আমরা যেটুকু জানতে পেরেছি বিভিন্ন জায়গাতে আমরা ট্রেডারদেরকে বা এক্সপোর্টারদের কাছ থেকে জানতে পেরেছি একাঙ্গি বিশেষ কিছু সিলেক্টেড দেশ নিচ্ছে, চীন সব থেকে বেশি নেয়, থ্রু অন্যান্য কান্ট্রি দিয়ে নেয়। তো সেটা থেকে এমন কিছু অয়েল বা এক্সট্রাক্ট করছে যেগুলো বিভিন্ন রকম ক্যান্সারের মতো রোগের জন্য ড্রাগ হিসেবে ব্যবহার করা হচ্ছে, ওষুধ হিসেবে। আচ্ছা, তো সেই জন্য এটা কিন্তু প্রচুর প্রফিট। আপনি দেখুন আজকে যদি 1 বিঘা ধান চাষ করেন তো 1 বিঘা ধানে আপনি ক টাকা পেতে পারেন? 1 বিঘা ধানে আপনি হার্ডলি 10 থেকে 12,000 টাকা প্রফিট করতে পারবেন, তার বেশি পারবেন না। পাটেও ওই সামথিং 8 থেকে 10,000 টাকায় প্রফিট হবে খরচ বাদ দিয়ে। 1 বিঘা এখন আজকের দিনে আপনি যদি দেখেন 1 বিঘা পাট কাটতেই 7,000 টাকা নিচ্ছে। একদম তাই, ঠিক আছে। তো তার খরচ অনুযায়ী তো সেখানে প্রফিট বেশি নেই। কিন্তু আপনি যদি দেখেন আজকে মেডিসিনাল প্ল্যান্ট একাঙ্গিতে কিন্তু আপনার আজকের দিন আমি বলছি এবছরে যারা একাঙ্গি বিক্রি করেছে তারা 1 লক্ষ টাকার উপর প্রফিট করেছে অ্যাভারেজ। আচ্ছা, কস্টিং বাদ দিয়ে শুধু প্রফিট আমি বলছি। ওকে, কস্টিং 30-35 হাজার টাকার মতো বিঘাতে খরচ হয়। হ্যাঁ, এরকম পেয়েছে একাঙ্গি, অশ্বগন্ধা, এগুলো প্রফিটেবল। এই জন্য বলছি কিছু কিছু ক্রপ, আমি বলছি না সব ক্রপ, সেই ক্রপগুলো কিন্তু ভালো প্রফিটেবল। ওকে, আবার এমনও হতে পারে কিছু কিছু চাষিদের আমি বলবো যে ধরুন পটল গাছ লাগিয়েছে, তো পটল গাছ তো আপনার বানে বা উপরে মাচা করে থাকবে, আপনি নিচ দিয়ে আপনি একাঙ্গি লাগিয়ে দিন না। আচ্ছা, তাতে কি হবে, একাঙ্গি লাগালে অ্যাডিশনাল তো কিছু প্রফিট হবে। আপনার পটলের জমি মিনিমাম একটা পটলের জমি 1.5 থেকে 2 বছর ধরে পটল নেয়, ঠিক। তো সেইটার বাউন্ডারি দিয়ে আপনি লাগিয়ে দিন বিভিন্ন রকমের গাছ আছে, তার মধ্যে সব থেকে ভালো হবে আপনার শতমূল।
শতমূল লাগালে কি হবে, ওটাও 1.5 বছরের ক্রপ, 1.5 বছর পরে দেখা গেলো 1 বিঘা জমি বাউন্ডারি দিয়ে আপনার 10,000-12,000 টাকা শতমূল বিক্রি হয়ে যাবে, অ্যাডিশনাল। প্লাস ওটা আপনার ফেন্সিং এর কাজটাও করবে, ওর কাটা আছে, কাটার জন্য ফেন্সিং এর কাজটাও করবে। বাহ, তাহলে অ্যাডিশনাল হতে পারে। এই ব্যাপারগুলো নিয়ে চাষিরা যদি আমাদের সঙ্গে পরামর্শ নিতে আসে, তো আমরা কিন্তু চাষিদেরকে এইগুলো বোঝাবো যে আপনি যে চাষটা করছেন সেটাকে ছেড়ে চাষ করতে হবে না, আপনি সেটা করুন, তার সঙ্গে সঙ্গে আপনি কিছু অ্যাডিশনাল চাষ করুন, সাথী ফসল চাষ করুন। এই সাথী ফসলগুলো চাষ করলে কি হবে, আপনার ওটার সঙ্গে সঙ্গে এটাও অ্যাডিশনাল কিছু প্রফিট পেতে পারে। ঠিক আছে, এবার আপনি আমাকে ইন্সপায়ার করলেন যে মেডিসিনাল প্ল্যান্ট আমি ফার্মিং করব। ঠিক। এরপরে আমি যখনই একজন শিক্ষিত মানুষ হিসাবে আসবো, তখন আমার মাথায় আসবে এই প্রোডাক্টটা করলাম, আমি এটাকে বাজারে বিক্রি করতে চাইবো। আমি ডাইরেক্ট বাজারে বিক্রি করলে বেশি রোজগার পাবো, যদি কারো থ্রুতে করি তাহলে আমার রোজগারটা একটু কম আসবে। তাহলে এই বাজার সম্পর্কে আমার একটা ধারণা প্রয়োজন। দেখুন, একাঙ্গী আর অশ্বগন্ধার বাজার এই মুহূর্তে খুবই ভালো আছে। আমি এই দুটো ক্রপ নদিয়াতে বেশি হয়, অন্যান্য স্টেট, আমি জেলা বা স্টেটের কথা বলছি। দেখুন, মেডিসিনাল প্ল্যান্টস এমন একটা ক্রপ, সেই ক্রপটাতে কিন্তু বাজার সিলেক্টেড মার্কেটে কিন্তু বেচতে হবে। আচ্ছা, ওপেন বাজার খুব কম। কিন্তু নদিয়া মুর্শিদাবাদের ক্ষেত্রে যদি একাঙ্গী এবং অশ্বগন্ধা করে, তাহলে তার জন্য কিন্তু প্রচুর বায়ার্স আছে। যেমন আপনি যদি ডোমকলে যান, একজন বায়ার্স কয়েক কোটি টাকার ব্যবসা করে। তারা আমাদের এখানে যেমন সবাই ধান পাট কিনছে, সেখানে সবাই, এখানেও অনেক চাষি আছে, তারা পাটের যারা ব্যবসায়ীরা ছিল তারা এখন সব একাঙ্গিতে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, পাটের থেকে তারাও তো ব্যবসায়ী, ব্যবসায়ীরাও দেখেছে আমার একাঙ্গি কিনে বেশি লাভ হচ্ছে পাটের থেকে, তো তারা পাটের থেকে একাঙ্গি কিনেছে, কারণ তাদেরও কোনো না কোনো ট্রেডারের কাছে বিক্রি করছে। আর বেসিক আমি আপনাকে বলবো যে কিছু কিছু মান্ডি আছে, আর এখন অনলাইন বাজার হয়ে গেছে, ম্যাক্সিমাম মানুষ জানতে পারে কোন বাজারে কি চলছে। ঠিক আছে, নিমাজ বলে একটা মান্ডি আছে শুধু স্পেসিফিক মেডিসিনাল প্ল্যান্টের উপর মধ্যপ্রদেশে। নিমাজ, হ্যাঁ, নিমাজ মান্ডি, সেটাতে মেডিসিনাল প্ল্যান্টস হাব বিক্রি করা যেতে পারে। কিন্তু একটা ছোট প্রান্তিক চাষির পক্ষে তো সেটা সম্ভব নয়। সেই জন্য তো সরকার সব থেকে ভালো একটা কনসেপ্ট চালু করে দিয়েছে, এফপিও। প্রত্যেক ব্লকে ব্লকে এফপিও ফর্ম করে দিয়েছে, এফপিওদের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে। তার সঙ্গে সঙ্গে স্টেটের অফিস আছে, ডিস্ট্রিক্ট লেভেলে অফিস আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারে। কিন্তু একটা জিনিস আমি বারবার বলবো যে, যেমন নদিয়া মুর্শিদাবাদ জোন আছে বা অন্যান্য জোনগুলো আছে, যে জোনগুলোতে চাষ হয়, যেমন আপনি যদি আজকে বলেন যে একাঙ্গী, তাহলে একাঙ্গী জোন এটা, অশ্বগন্ধার জোন আছে, এই জোনগুলো ধরে ধরে যে চাষ করে, এখানে অন্য চাষ না, সে একাঙ্গীটাই করুক তিনি। আচ্ছা, যে এরিয়ায় যেটা হবে সেটা করুক। আপনার কাছ থেকে আমরা চাষের পদ্ধতি জানলাম, তার পাশাপাশি তার মার্কেট স্কোপ বুঝলাম, কিন্তু এখানে আরেকটা প্রশ্ন থাকে যে এটা আমার কিভাবে করতে হবে, কি ওয়ে আছে, একটা টেকনিক্যাল পার্ট, সেটা নিয়ে আমরা পরবর্তী একটা সেশনে আসবো। কেননা এই চাষ সম্পর্কে বহু লোকের ইন্টারেস্ট থাকবে, কিভাবে আমি সরকারি সাবসিডি পাবো, চাষ করার সময় কোন কোন ওয়েতে যাব, কোনো রোগ আক্রমণ হলে, কোনো প্রকার উপদ্রব হলে কোথা থেকে করব, পারমিশন কোথা থেকে করব, বা আমাকে ফিল্ড সাপোর্ট কে প্রোভাইড করবে, এডুকেশন কিভাবে পাবো, এটা একটা বিরাট বড় চ্যাপ্টার। কারণ এই বিষয়টা আমি নিজেই জানি না। আমি প্রথমে জানতাম না, আস্তে আস্তে জেনেছি। তো আজকে যে এই মেডিসিনাল প্ল্যান্ট সবাই করতে চাইছে, তো এটার একটা পার্ট আসে, সেটা হচ্ছে আপনার প্রসেসিং করে কোনো একটা কোম্পানিকে বিক্রি করা। একটা হলো ডাইরেক্ট সেল, আর একটা হচ্ছে প্রসেসিং এর পার্ট। সেটা নিয়ে কি আমরা একটুখানি আলোচনা করতে পারি? অবশ্যই। তো সেই বিষয়টা যদি একটু এক্সপ্লেন করেন। দেখুন, মেডিসিনাল প্ল্যান্টসের সঙ্গে আমরা আরেকটা জিনিসকে কিন্তু আমরা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যারোমেটিক্স প্ল্যান্টস। ঠিক, এটা কনসেপ্টটা হয় মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক্স প্ল্যান্টস। ওকে। কারণ সুগন্ধি অয়েলেরও কিন্তু ভীষণ ডিমান্ড আছে, এবং এক্সপোর্ট যতগুলো হয় আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্রফটের বা এগ্রিকালচার রিলেটেড, তার মধ্যে মেডিসিনাল প্ল্যান্টের সঙ্গে সঙ্গে অ্যারোমেটিক প্ল্যান্টস প্রচুর, মানে যেমন লেমন গ্রাস, ভেটিভার অয়েল, তুলসী অয়েল, এগুলো কিন্তু সবই কিন্তু এই যে ফ্লাওয়ারে বিভিন্ন রকম রোজ অয়েল, প্রচুর টাকা দাম এগুলো। ঠিক। তো এগুলো কিন্তু সবই অ্যারোমেটিক্স অয়েলের মধ্যে পড়ে। আচ্ছা। তো এর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সিম্যাপ বলে একটা ইনস্টিটিউট রয়েছে, সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর অ্যারোমেটিক অ্যান্ড মেডিসিনাল প্ল্যান্ট, লখনৌতে অবস্থিত। আচ্ছা। ওনারা টেকনিক্যাল সাপোর্টগুলো দেন, তো তার মাধ্যমে আমরা বিভিন্ন রকম সাপোর্টও পেয়েছি। এখন অ্যারোমা মিশন ওয়েস্ট বেঙ্গলে স্পেসিফিক চলছে, অ্যারোমা মিশন ফেজ 3 চলছে এখন বেঙ্গলে। আচ্ছা। সেটা তো আমরা যুক্ত, আমরা কাজ করছি, সেখানে ফ্রি অফ কস্ট অনেক কিছু পাওয়া যেতে পারে, সেটা টেকনিক্যাল সেশন আমরা বলবো। আচ্ছা। পুরো প্ল্যান্টিং মেটেরিয়ালসে 100% ফ্রিতে পাওয়া যেতে পারে, মানে ফুল 100% সাবসিডি, 100% সাবসিডিতে। আচ্ছা। সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দিতে পারি, ওটা ফেজ 3 তে চলছে। সেটা আপনি আপনার টেকনিক্যাল সেশন আপনি পরে জানাবেন, কারণ ওর প্রসিডিওরগুলো আলাদা আলাদা আছে। দেখুন, আপনি ভ্যালু অ্যাডিশনের কথা বলছেন, আমরা শুধু কাল্টিভেশন আর ট্রেডিংয়ের মধ্যেই এতক্ষণ ছিলাম। ভ্যালু অ্যাডিশনের মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট আছে। আচ্ছা। আপনি যদি আজকে একটা অয়েলকে নিয়ে বলি আমি, তো সেটা বিভিন্ন রকম ইউজেস হতে পারে। আপনি যদি গোলাপ অয়েল যদি হয়, তো গোলাপের তেল সুগন্ধের জন্য ব্যবহার হতে পারে, অনেকে পুজোতে কাজে লাগায়, ঠিক, অনেক ওষুধের জন্য লাগতে পারে। তো এরকম প্রচুর বিউটি ইন্ডাস্ট্রিতে তো ইউজ আছে অবশ্যই।
তো মেডিসিনাল হার্বস কিন্তু বিভিন্ন কাজে লাগে। যেমন আমরা যদি বলি মেডিসিনাল প্ল্যান্টস বিউটি ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি প্রয়োজন হয়। আর বিউটি ইন্ডাস্ট্রিতে কেন বেশি প্রয়োজন হয়? কারণ এখন এই মুহূর্তে মেডিসিনাল প্ল্যান্টস যে প্রোডাক্টের মধ্যে থাকবে তার ডিমান্ড সব থেকে বেশি। আচ্ছা, কারণ এখন বিশেষ করে বিউটি প্রোডাক্টগুলো মেয়েরা বেশি ইউজ করে, অ্যাকচুয়ালি ছেলেরাও শুরু করেছে। তো তারা কিন্তু এইগুলো সবসময় সোশ্যাল মিডিয়াতে দেখছে বা অনলাইনে দেখছে যে কেমিক্যাল পার্সেন্টের জন্য তার স্কিনের বিভিন্ন রকম ডিজিজ আসছে। সেই কারণে যেন প্রত্যেকটা মানুষ কিন্তু অ্যাওয়ার এই ব্যাপারগুলো নিয়ে। একদম তারা কিন্তু চাইছে যে আমার এটা যদি আয়ুর্বেদিক কোনো প্রোডাক্ট হয় বা হার্বাল কোনো প্রোডাক্ট হয় আমি তাহলে সেটা নেবো, ওকে, আমার সাইড ইফেক্ট না হয়। ওকে, আমার রূপটা 10 দিনের জন্য ভালো রাখার দরকার নেই, আমি সারা জীবন ভালো রাখতে চাই। ঠিক তাই। সেই জন্য বিউটি ইন্ডাস্ট্রিতে কিন্তু সব থেকে বেশি এটা ইউজ হয়েছে। এবং যেহেতু আমরা মেডিসিনাল প্ল্যান্ট বলছি, তার মেডিসিন শব্দের সঙ্গে হসপিটালও তো যুক্ত থাকে। এই ইন্ডাস্ট্রিতে কি ব্যবহার হয় না? আয়ুর্বেদিক হসপিটাল রয়েছে তো। আচ্ছা, আয়ুর্বেদিক হসপিটাল রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুর্বেদিক বিভিন্ন রকমের হসপিটাল রয়েছে যেখানে আয়ুর্বেদিক চিকিৎসা করা হয়। আচ্ছা, এবং শুধু তাই নয়, অনেক জায়গাতে পঞ্চকর্ম সেন্টারের মাধ্যমে বিভিন্ন মানুষের মেডিটেশনের ট্রিটমেন্ট করা হয়। কেরালাতে তো অলরেডি ট্যুরিজমটাই বেঁচে আছে হার্বাল গার্ডেনের উপরে, হার্বালের উপরে। কেরালাতে যে ট্যুরিজমটা আছে আমরা বলি, সেই ট্যুরিজমটা তো টোটালি আছে পঞ্চকর্মের উপরে। আপনি কেরালাতে যদি কখনো বিভিন্ন ট্যুরের সঙ্গে যুক্ত হয়ে যান, আপনি দেখবেন ওখানে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করা হয়, হার্বাল ট্রিটমেন্ট করানো হয় ট্যুরিস্টদেরকে। তো এই হসপিটালিটি এই সার্ভিসগুলোর মধ্যে মেডিসিনাল প্ল্যান্ট অবশ্যই যুক্ত। ওকে, আবার অনেক জায়গাতে রয়েছে যে এই আপনার হার্বাল গার্ডেন বলুন বা এগুলো থেকে তো নিচ্ছেই, তাছাড়াও কিন্তু বিভিন্ন রকম দেখবেন ইউনানি চিকিৎসা করা হয়। গ্রামে অনেক ওঝা আছে, ওঝা বলবো না ঠিক, অনেক আছে সাধু আছে, তারা দেখবেন বিভিন্ন জড়িবুটি মানুষকে দেয়, মানে ওই ঝাড়ফুঁক টুকটাক যেটাকে বলা হয়। টুকটাক তো ঠিক আছে, ঝাড়ফুঁকটা আছে মেডিসিনাল প্ল্যান্ট নয়, কিন্তু দেখবেন অনেক মানুষ আছেন ওই জায়গাতে ব্যবহার করা হয় এবং মানে হাড় ভেঙে গেছে বেঁধে দিলাম জুড়ে গেল স্বীকৃতি, এবং ওটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বীকৃতি কিন্তু ওটা দেওয়া ইউনানি চিকিৎসার মাধ্যমে। আচ্ছা, সিদ্ধা আছে, আয়ুষের পুরো ফর্মটাই হচ্ছে আয়ুর্বেদা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি আর হোমিওপ্যাথি, এই পুরোটাই আয়ুর্বেদা। ঠিক আছে, তো এই আয়ুষ নামটাও কি এখান থেকে এসেছে? এগুলোকে নিয়ে প্রত্যেকটা প্রথম অক্ষরগুলো নিয়ে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এ ফর আয়ুর্বেদা, ওয়াই ফর ইউনানি, ইউ ফর ইউনানি, ওয়াই ফর যোগা, এইচ ফর হোমিওপ্যাথি আর এস ফর সিদ্ধা। এটা দিয়ে আয়ুষ তৈরি হয়েছে, ফর্ম হয়েছে। মানে সবকটাকেই এর মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা নিয়ে আয়ুষ, মিস্ট অফ আয়ুষটা এটাই নিয়ে হয়েছে। তার মধ্যে মেডিসিনাল প্ল্যান্টস নিয়ে আমরা বেশি আলোচনা করছি, অ্যালোপ্যাথিক প্ল্যান্টস নিয়ে আলোচনা করছি। সেখানে বলছি এটা বিভিন্ন রকম ইউজ হয়, হসপিটালিটিতে ইউজ হয়, বিউটি ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, এবং সব থেকে আরেকটা জিনিস এখন সরকার বেশি করে গুরুত্ব দিচ্ছে ফুড ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, ধরুন আপনি প্রতিদিন মানুষ চা খাচ্ছে, সেই চায়ের সঙ্গে হয়তো কিছু তুলসীর পাতা দিয়ে দেওয়া হলো। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছে, আপনারা শুনেছেন, যে পেয়ারার পাতা দিয়েও চা করা যেতে পারে ডায়াবেটিস, এটা এবং স্বীকৃত। এটা সত্যি, এটা ঠিকই বলেছেন উনি, যেটা পেয়ারা পাতা ডায়াবেটিসের জন্য কিন্তু খুবই উপকারী। এবং আরো একটা আগে আয়ুর্বেদিক এরকম চিকিৎসা করা হতো যে পেটের সমস্যা হলে পেয়ারা পাতা, কচি পেয়ারা পাতা চিবিয়ে খেতে বলতো। এখনো সেটা করা হয়। আগে আমাদের সময় ছিল, আমাদের এই ঠাকুমারা বা মায়েরা আমাদের তুলসী পাতা, কাশি হলে আমাদের বিভিন্ন রকম জিনিস, বাসক পাতা খাওয়াতো, কালমেঘের পাতা খাওয়াতো, তিতো বলে আমরা খেতাম না। কিন্তু এখন গভর্নমেন্ট চাইছে যে ফুড ইন্ডাস্ট্রির সঙ্গে একটু ভালোভাবে যেটা খাওয়ানোর জন্য, যেরকম আপনি বিস্কিট করছেন তার সঙ্গে অশ্বগন্ধা দিয়ে দেওয়া হচ্ছে, যাতে সেই বিস্কিটের গুণাগুণের সঙ্গে অশ্বগন্ধার জন্য তার ভালো ঘুম হতে পারে, ইমিউনিটি বুস্টিং করতে পারে। কিছু কিছু সময় কাশি হচ্ছে, তাদেরকে বিস্কিটের মধ্যে তুলসীর পাতার কিছু ডাস দিয়ে দেওয়া হচ্ছে। তো এইরকম করে করে কিন্তু ফুলের মধ্যে দেওয়া হচ্ছে, কারণ অনেক বাচ্চারা আছে তারা খেতে চায় না, কিন্তু বলে বা অ্যাকচুয়ালি তো পাতার একটু আলাদা রকম টেস্ট আছে, ফ্লেভার আছে। তো সেই টেস্টগুলোকে যাতে বাচ্চারা খাবারের মধ্যে ইনক্লুডিং করে দেওয়া যায়, সরকার কিন্তু ফুডের মধ্যেও এগুলোকে যুক্ত করে দেওয়া হয়েছে। মানে প্রত্যেকটা সেক্টরকে টার্গেট করা হয়েছে এই জিনিসগুলো ইউজ করার জন্য। এবং আমরা জুড়ে দিচ্ছি না, কিন্তু প্রত্যেকটা সেক্টর মেডিসিনাল প্ল্যান্টের কাছে আসছে। আচ্ছা, চায়ের সঙ্গে আমরা জুটছি না, কিন্তু চা ইন্ডাস্ট্রি তার ভ্যালু অ্যাডিশনের জন্য মেডিসিনাল প্ল্যান্টকে জুটছে। আচ্ছা, আপনি যদি বলেন পাশাপাশি এই চাটার দাম 200 টাকা আর নর্মাল সিটিসি চা, আপনি তার পাশে যদি একটা লেমন টি দেন, আপনি প্রথমে লেমন টিটাই খাবো। তার সঙ্গে কি চায়ের ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা যুক্ত হচ্ছি না, টি ইন্ডাস্ট্রি তাদের নিজেদেরকে আরো আপগ্রেড করার জন্য মেডিসিনাল প্ল্যান্ট ইউজ করছে। এখন শুধু তাই না, তেলের বোতলের উপরে ওই লবঙ্গ বা কোনো একটা পাতা এগুলো দিয়ে বোঝানো হচ্ছে যেটা আয়ুর্বেদিক। হ্যাঁ, আমি কোম্পানিগুলোর নাম করছি না, দেখুন তার মধ্যে পাতা দিয়ে দেওয়া হয়, একটা ডাল দিয়ে দেওয়া হয় তার মধ্যে। ঠিক আছে, বিভিন্ন স্পাইসেস দিয়ে দেওয়া হয়। ঠিক, এটা মানুষকে যে টাস্ট করার জন্য, যে দেখুন এটা আমি অলরেডি মেডিসিনাল প্ল্যান্টে দিচ্ছি। কারণ মানুষ এখন হেলথ নিয়ে অনেকটা ভাবে যে কেমিক্যাল এবং এই সমস্ত রাসায়নিকের কারণে মানুষের শরীরের যে হেলথ হচ্ছে, এবং তার পাশাপাশি ক্যান্সারের প্রবণতা এত ভাবে বাড়ছে। তো
তো মানুষ চাইছে আবার পুরো প্রসেসে ফিরে আসতে, কেমিক্যাল থেকে বেরোতে চাইছে মানুষ। ঠিক। এবং মানুষ বেরোতে চাইলেও তো বেরোতে পারছে না, কারণ অলরেডি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কেমিক্যাল নিয়ে এত কম বাজেটে দিয়ে দিয়েছে। ধরুন আজকে একটা ছোট লিপস্টিক যেটা আছে, সেই লিপস্টিকটার দাম হয়তো 20 টাকা, বাজারে 20 টাকা লিপস্টিক পাওয়া যায় বিভিন্ন চায়না বা বিভিন্ন প্রোডাক্ট। তো তার যে সাইড ইফেক্ট, এটা মেয়েরা বা যারা ব্যবহার করে তারা বুঝতে পারছে। ঠিক। তাই তারা কিন্তু এখন চাইছে আমি 20 টাকার জিনিস কিনবো না, 50 টাকার জিনিস কিনবো, কিন্তু আমার ঠোঁট টাকা বাঁচাবো। ঠিক। এবং সেই কারণে এই কোম্পানিগুলো এখন দাঁড়িয়েছে যে এই প্রোডাক্টগুলো তারা কিনতে চাইছে। হ্যাঁ, প্রোডাক্টগুলো কোম্পানি কিনতে বাধ্য হচ্ছে, কারণ জন্য কোম্পানির ডিমান্ড বাড়ছে। ডিমান্ড বাড়ছে। তাই এবার ডিমান্ডের জায়গায় যদি আসি, যে আজকের ডেটে আমি ওয়েস্ট বেঙ্গল নিয়ে যখন বাংলাতে আলোচনা করছি, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল মার্কেটকে আমি যদি দেখি, তো এই জায়গায় কতটা এই মার্কেটে এক্সপ্লোর হয়েছে এবং কতটা ডিমান্ড এখনো বাকি আছে। দেখুন, ডিমান্ডের তো শেষ নেই, এটা দিন ডিমান্ড যত, সাপ্লাই কতটা পরিমাণ আছে? সাপ্লাইয়ের সঙ্গে ডিমান্ডের একটা গ্যাপ এখনো পর্যন্ত আছে। তার কারণ হচ্ছে আমরা যে ক্রপগুলো, কারণ মেডিসিনাল প্ল্যান্টের মধ্যে কাল্টিভেশন করাতে পারি আমরা সিলেক্টেড 8 থেকে 10টা ক্রপ। আচ্ছা। তার বেশি আমরা করতে পারিনি। কেন করতে পারা যায়নি? কারণ ওয়েদারের ওপর নির্ভর করে, কোয়ালিটি প্ল্যান্টিং মেটেরিয়ালের ব্যাপার নির্ভর করে, এবং তার সঙ্গে কিছু টি স্পিসিস আছে যেগুলো তৈরি হতো 10-15 বছর টাইম লাগে। তারপর সয়েলে তো ডিপেন্ড করে, সব সয়েলে সব রকম হয় না, তো আছেই। তো সেই কারণের জন্য যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মধ্যে কিন্তু একটা বিস্তর গ্যাপ কিন্তু এখনো আছে। আচ্ছা। সরকার চেষ্টা করছে সেটাকে দ্রুত সমাধান করার, কিন্তু সেটা হয়তো আরো 2-5 বছর লাগবে, তাড়াতাড়ি সম্ভব নয়। আপনি পার্সেন্টেজ বা কোনো একটা নাম্বার দিয়ে বলতে পারেন কত পার্সেন্ট এখনো মার্কেট ফাঁকা রয়েছে যেটা পূরণ হয়নি? দেখুন, এখনো যা ইন্টারন্যাশনাল, অ্যাকচুয়ালি এই মেডিসিনাল প্ল্যান্ট শুধু ডোমেস্টিক মার্কেটের উপরে থাকে না, ইন্টারন্যাশনাল মার্কেটের উপরেও থাকে। তো ইন্টারন্যাশনাল ডোমেস্টিক মার্কেট মিলে যদি দেখেন, যদি 100%-এর মধ্যে আমরা এখনো মধ্যে 30% পর্যন্ত আমরা সাপ্লাই দিতে পারছি। এখনো 70%-এর কাছে কিন্তু ডিমান্ড আছে। এই ডিমান্ডের জন্য দামটাও কিন্তু অনেকটি ওঠানামা করে। আবার এমনও হচ্ছে যে কোনো একটা ক্রপ ধরুন এবছর চাষ করা হয়েছে, এতটা ওয়েস্টেজ চাষ করা হয়েছে যাতে সেটা 3-4 বছর ধরে সেটাকে ব্যবহার করা যেতে পারে। কিছু রিজার্ভ করার ব্যবস্থা সরকার করা হচ্ছে, হ্যাঁ, অল্টারনেটিভ ভাবে। আবার কিছু ক্রপ কোনো সময় ডিজিজের জন্য নষ্ট হয়ে গেল, তো সেই সময় সেই ডিমান্ড আরো বেশি বেড়ে যাচ্ছে। তো এই গ্যাপটা টাইম লাগবে। ডিপার্টমেন্ট অলরেডি সেগুলো নিয়ে করছে, সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট তারা করছে। ওয়েস্ট বেঙ্গলের কোন ডিপার্টমেন্ট বা কোন জায়গায় গেলে মানুষ এই সম্পর্কে আরো বেশি তথ্য পাবে বা জানতে পারবে? মেডিসিনাল প্ল্যান্টের জন্য আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বলতে শুরু করি। আমাদের সেন্ট্রালি মিনিস্ট্রি অফ আয়ুষ রয়েছে, আয়ুষের আন্ডারে ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড রয়েছে। ওকে। এই এনএমপিবির কাজ হচ্ছে সারা ভারতবর্ষে মেডিসিনাল প্ল্যান্টটাকে আরও গ্রো করা এবং তার প্রসেসিং, সব ভ্যালু অ্যাডিশন, সাপ্লাই সব দেখা। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা স্টেটেও স্টেট মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড আছে। আচ্ছা। কিছু স্টেট মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে আছে, কিছু স্টেট মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড আছে যারা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করে। আচ্ছা। কারণ এটা ফরেস্টের সঙ্গে অনেকটা রিলেটেড। তার সঙ্গে সঙ্গে এটা তো আছেই, ডিস্ট্রিক্ট লেভেলে হর্টিকালচারও কিছুটা কাজ দেখে মেডিসিনাল প্ল্যান্টের। এছাড়াও বিভিন্ন জেলাতে ডিস্ট্রিক্ট মেডিসিনাল ক্লাস্টার কমিটি অলরেডি স্টেট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ফর্ম করা হয়েছে। কিছু এপিওকে সিলেক্ট করে দেওয়া হয়েছে, তারা এই কাজগুলো দেখাশোনা করছে। আর মেনলি প্রত্যেকটা জেলার সিএমওইসিকেও কিছু চার্জ দেওয়া হয়েছে এগুলো আয়ুষের কাজগুলো দেখার জন্য। ম্যাক্সিমাম সিএমওইসরা এটা দেখছে এখন, হার্বাল গার্ডেন থেকে আরম্ভ করে স্কুল অ্যাওয়ারনেস, গাছগুলো রক্ষা করার ব্যাপার। কারণ এই সেক্টরের, হ্যাঁ এইবার বলি, আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেটগুলো ঠিকঠাকভাবে এইটা গ্রো করছে, তাতে অনেক টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তাদের ফেসিলিটেশনের প্রবলেম হচ্ছে। সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 4-5টা করে স্টেট নিয়ে বিভিন্ন জোনে, যেমন আমাদের ইস্টার্ন জোনের জন্য একটা আরসিএফসি ফর্ম করে দিয়েছে, প্রত্যেক জোনেই আছে। আচ্ছা। তো সেই ইস্টার্ন জোনের আরসিএফসিটা ইউনিভার্সিটি অফ যাদবপুরের মধ্যে অবস্থিত। ওকে। তো ওনারা এই মধ্যে 5টা স্টেট নিয়ে কাজ করছে, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। ওকে। এই 5টা স্টেটের ফেসিলিটেশনের কাজটা এবং টেকনিক্যাল সাপোর্টের কাজ ওনারা করেন, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ওনারা এটা এনএমপিবি থেকে করেন। তো এই দপ্তরগুলোতে গেলেও মানুষ যোগাযোগ করতে পারবে। সিলেক্টেড কিছু এফপিও আছে, সেখানেই যোগাযোগ করতে পারবে। প্রত্যেক জেলাতে না হলেও কিছু জেলাতে ডিস্ট্রিক্ট ক্লাস্টার কমিটি ফর্ম করা হয়েছে, সেখানে যোগাযোগ করতে পারে। এগ্রিকালচার ডিপার্টমেন্ট অলরেডি এটা আছে, আর এখন এমআইডিএস বলে একটা স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে দিয়েছে, সেখানে গেলেও হর্টিকালচারের মাধ্যমে সেটা যোগাযোগ করতে পারে। তো যাওয়ার আছে, এডিএ সাহেবরা তো আছে প্রত্যেকটা ব্লকে, তাদের মাধ্যমে যোগাযোগ করতে পারে। ওকে। কারণ এখন ডিসি প্রোগ্রামগুলো মেডিসিনাল প্ল্যান্টের একটা পার্সেন্টেজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছে যে আমরা আত্মার মাধ্যমেও কিছু মেডিসিনাল প্ল্যান্ট যাতে প্রমোট করতে পারি, করছে অলরেডি। আচ্ছা। তো আমি চাষের বিষয়টা জানলাম যে আমরা চাষ করতে পারি, এমন কোনো উদ্যোগী কি এখানে আসতে পারে যে আমি চাষ করব না, আমি এটা ভ্যালু এডিশন করে তার মার্কেটজাত করব? তার কি কোনো ওয়ে বা তার কি ফরম্যাট রয়েছে? দেখুন, এর তো গভর্নমেন্টের বিভিন্ন রকম সাবসিডি স্কিম আছে, ইনসেন্টিভ স্কিম আছে, সেগুলোতে তিনি করতে পারেন। মপির একটা মিনিস্ট্রি অফ ফুড পলিসি পিএমএমই বলে একটা স্কিম আছে, সেটাতে তিনি করতে পারেন।
সাধারণতভাবে মেডিসিনাল প্ল্যান্টের আগে তিনি কি করতে চাইছেন সেটা দেখতে হবে। তিনি যদি মনে করেন আমি কোনো একটা ক্রপকে নিয়ে সেটার অয়েল এক্সট্রাক্ট করবো, তাহলে তার ডিস্টিলেশন ইউনিট বসাতে হবে বা বিভিন্ন মেশিনারি বসাতে হবে। তিনি যদি বলেন আমি ফিনিশ প্রোডাক্ট করবো, তাহলে তার বসাতে হবে। কারণ অনেকে আছে এটাকে র মেটেরিয়ালসটাকে সাপ্লাই করে কোনো কারখানাতে বা কোনো ইন্ডাস্ট্রিতে বা কোনো মেডিকেল লাইনে, তো সেটা করতে পারেন। আর কি যদি বলেন না আমি ফিনিশ প্রোডাক্ট বানাবো, যে আমি একটা কুকিজ বানাবো, সেই কুকিজের মধ্যে অশ্বগন্ধা দেবো, তাহলে তিনি চাষির থেকে নিয়ে বা কোনো লোকাল অর্গানাইজেশন থেকে নিয়ে সেটা তিনি বানাতে পারেন। সেটা কী হবে হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট হিসাবে ছোট ছোট স্মল স্কেলে কিন্তু স্মল স্কেল ইন্ডাস্ট্রি হিসাবে কিন্তু করতে পারে, বিশেষ এসএসজি মেয়েরাও করতে পারে। তো সেটা অনেক পোটেনশিয়াল রয়েছে এই মার্কেটটাতে, এটা করতেই পারে। এর জন্য সরকারি অনেক স্কিম রয়েছে, সেগুলো আমরা নেক্সট দিন আলোচনা করবো। এটা ঠিক। আরেকটা প্রশ্ন এখানে আসছে, মেডিসিনাল প্ল্যান্টের ক্ষেত্রে কোয়ালিটি শব্দটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে সেটা আমাদের খাদ্যের মাধ্যমে বা ওষুধের মাধ্যমে ব্যবহার হবে বা বিউটি প্রোডাক্টের মাধ্যমে যাবে। এই কোয়ালিটি কন্ট্রোল ব্যাপারটা যদি আপনি একটু এক্সপ্লেন করেন। দেখুন, এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছে যে যেগুলো ফুডে ব্যবহার হচ্ছে, যে মেডিসিনাল প্ল্যান্ট, তাতে ফ্যাশাই লাইসেন্স থাকলে তিনি বিক্রি করতে পারবেন। আচ্ছা, তো ফ্যাশাই লাইসেন্সে কিছু গাইডলাইন্স রয়েছে, সেগুলো তাকে মানতে হবে, মেনেই তিনি ফ্যাশাই লাইসেন্সটা পাবেন। আর যদি কিছু ফুড কন্ট্রোল থাকে, মানে ফুডের জন্য আমি যেটা বলছি, আপনি যেমন ড্রাগ কন্ট্রোল আছে, ড্রাগের জন্য থাকে, আগে দেখতে হবে যে সেটাতে কত পরিমাণ ব্যবহার করছে। আপনি যদি কোনো একটা ফুডে কোনো একটা 1 ml ব্যবহার করেন, কোনো একটা স্পেসিফিক, আমি যদি কোনো একটা জিনিস অশ্বগন্ধা বা কিছু, সেটা ফুড হিসেবে ঠিক আছে, কিন্তু সেটা যদি বেশি পরিমাণ ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সেটা ড্রাগের পারমিশন নিতে হবে, কেন সেটা করলেন, কি কারণের জন্য আপনি করছেন, কারণ সেটাতে খেয়ে মানুষের মৃত্যু হতে পারে। তো সেই কারণের জন্য এটা টোটালটা একটা সাইন্টিফিক ওয়েতে করতে হবে। এটা টেকনিক্যালি ভাবে বললেই হয়তো মানুষ বুঝবে, সবাই বুঝবে। তাহলে আমরা টেকনিক্যাল পার্টে সেটা নিয়ে আমরা এটা বেস্ট হবে, কারণ সেখানে আরো একজন ভালো সায়েন্টিস্টকে রাখলে তিনি আরো এই ব্যাপারটা ভালো বলতে পারবেন। আমরা তাই যে গোয়ার, তো আমরা আমাদের কাজ হচ্ছে যে এটা গ্রোয়িং করা এবং তার ভ্যালু এডিশন করানো। কিন্তু অনেক আছে সেটা স্পেসিফিক এটা দিয়ে প্রোডাক্ট তৈরি করে, তারা এটা এক্সপার্ট নিয়ে বসতে ভালো। তাহলে আমরা যে নেক্সট পার্টের কথা ভাবি, নেক্সট পার্টে তাহলে আমাদের কোন কোন সাবজেক্টগুলো থাকলো যেগুলো আমরা আলোচনা করব? ফার্স্ট হচ্ছে কোয়ালিটি পেন্টিং মেটেরিয়ালস আমরা কোথা থেকে পেতে পারি। সেকেন্ড হচ্ছে আমরা এটা ভ্যালু এডিশন যদি করি, সেই ভ্যালু এডিশনের ঠিক কোন কোন পার্টগুলোতে আমরা সবথেকে বেশি প্রফিট পেতে পারি, কি কি ডিমান্ড এই মুহূর্তে আছে, যেগুলো ডিমান্ড সাকসেস করতে গেলে কি ইনভেস্টমেন্ট হতে পারে, এবং এর মার্কেট স্পেসিফিক মার্কেটটা কোথায়, আর তার সঙ্গে সঙ্গে এটা সরকারি কি কি ইনসেন্টিভ স্কিম বা সাবসিডি স্কিম আছে, এগুলো আমরা আলোচনা করতে পারি। আর ওভারঅল আরেকটা জিনিস আমরা সবার প্রথম দেখতে হবে যে এক একটা ক্লাইমেট জোনে এক এক ধরনের ক্রপ হয়, সেই ক্লাইমেট জোন ধরে ধরে যদি সেই ক্রপগুলোকে চুজ করে কাল্টিভেশন এবং তার ভ্যালু এডিশন করা যায়, সেটা সবথেকে ভালো প্রফিটেবল বিজনেস হিসেবে হবে। মানে কোন এরিয়াতে কোন ধরনের ক্রপ বেশি চাষ হচ্ছে এবং সেখানকার মার্কেটটা কি তৈরি হয়ে আছে, ঠিক। তো সেটাও আমরা তাহলে পরবর্তী একদম ডেটা একটু দেব। আমি আরেকটা জিনিস সবাইকে বলবো, বিশেষ করে যারা নার্সারি আছে, আমাদের এখন প্রত্যেক এলাকাতেই নার্সারি হয়েছে, অনেক ইনডোর প্ল্যান্ট আছে, অনেকের আউটডোর প্ল্যান্ট আছে, টি স্পিসিস আছে। আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা অন্ততপক্ষে মেডিসিনাল প্ল্যান্টের কিছু প্ল্যান্টস কিন্তু নার্সারিতে রাখতে শুরু করুন, এর ডিমান্ড কিন্তু দিন দিন বাড়ছে। আচ্ছা, তার কারণ ইনডোর প্ল্যান্টে আপনি হয়তো কিছু হেজ রেখেছেন বা কিছু আপনি ইনডোর প্ল্যান্টের বিভিন্ন রকমের গাছ রেখেছেন, আমি বলবো আপনি সেই গাছগুলোর সঙ্গে এমন কিছু মেডিসিনাল ইনডোর প্ল্যান্ট রাখুন, তাতে আপনার মাইন্ডটাও ভালো থাকবে সারাদিনের, আপনি রাতে ঘুমাবেন, আপনার ভালো লাগবে। তার অনেক গুণাগুণ আছে, সেগুলো টেকনিক্যাল পার্সন যিনি তিনি আরও ভালো বলতে পারবেন, কারণ এগুলো কিন্তু অলরেডি অনেক জায়গায় ইউজ শুরু হয়েছে। ঠিক। আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আয়ুর্বস্ত্র। আমরা সাধারণতভাবে আগে এটা খুব ইমিডিয়েটলি নদিয়াতে একটা সংস্থা খুব ইমিডিয়েটলি লঞ্চ করছে, ওরা সব রেডিও হয়েছে, সেটা আয়ুর্বস্ত্র। এটা কিন্তু কেরালা বা সাউথের স্টেটগুলোতে কিন্তু অলরেডি চলছে এবং সবথেকে বেশি ইন্টারন্যাশনাল বাজারে ডিমান্ড আছে। যে আপনি বা আমি যে ড্রেসগুলো পরে আছি, এগুলো সবই কেমিক্যাল দিয়ে কিন্তু কালার করা হয়েছে, একদম, কিন্তু ন্যাচারাল কালার করা হয়নি। তো এইটা নিয়েও কিন্তু অলরেডি আয়ুর্বেদা এখন এই জায়গায় ইনক্লুডিং হয়েছে। আচ্ছা, যে এই বস্ত্রটার যে কালারটা হবে সেটাও আয়ুর্বেদিক কালার হবে, মানে স্কিন ডিজিজ কমানোর জন্য এটা ব্যবহার করা হচ্ছে। নয়, স্কিন ডিজিজ তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে মেন হচ্ছে আপনার মাইন্ডটাকেও ভালো রাখবে। আচ্ছা, কারণ কালারের কাজ কি বলুন তো, এই রংটা, এই যে কালারটা আপনি দেখবেন অনেক সময় আছে, আপনি একটা জায়গায় যেমন ইনডোর এখানে আছেন, ব্লু লাইট এক ধরনের আপনার রেডিয়েশন, একদম ঠিক। তেমনি আপনি যখন 5 স্টার হোটেলগুলোতে যখন যাবেন বা ভালো রেপুটেড হোটেলগুলোতে বা বিভিন্ন জায়গায় যাবেন, দেখবেন এক ধরনের স্মেল আছে, সেই স্মেলটা কিন্তু অ্যারোমেটিক স্মেল, ওটা স্পেসিফিক দেওয়া হয় যে আপনি ওখানে গেলে না আপনার মাইন্ডটাই অন্যরকম হয়ে যাবে। ঠিক। এবং আরো একটা জিনিস, আমরা যখন যারা থাকে তাদের ক্ষেত্রে এগুলো খুবই ভালো কাজ। আমরা যখন খুব স্ট্রেসে থাকি তখন বলে যে সবুজ জিনিসের দিকে বেশিক্ষণ করে তাকিয়ে থাকো, তাহলে তোমার অনেকটা চাপ কম লাগবে। এটা নিয়েও কিন্তু মেডিসিনাল প্ল্যান্ট, একদম এইটা নিয়েও মেডিসিনাল প্ল্যান্ট কিন্তু বোর্ড কিন্তু অলরেডি বিভিন্ন রকমের ক্রপকে কিন্তু চুজ করছে, যেগুলো ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে, কারণ মানুষকে ভালো রাখাই তো সরকারের কাজ। একদম ঠিক। তো সেই জন্য সোসাইটিকে যদি আমরা এই অ্যাওয়ার্ডগুলো করতে পারি, সেটা আমাদের সবার ক্ষেত্রে ভালো।
তো এটা কারণ একজন যিনি মানে মেন্টালি ডিস্টার্ব মানুষ, তিনি শুধু একা ডিস্টার্ব নয়, তিনি যে লোকগুলোকে আঘাত করবে সবাই কিন্তু ডিস্টার্ব হতে পারে। তাই তাকে সুস্থ রাখাটা আমাদের সবার প্রথম কর্তব্য হওয়া উচিত। তো সেই জন্য মেডিসিনাল প্ল্যান্ট কিন্তু আগামী দিনের জন্য একটা হিউজ বড় পটেনশিয়াল মার্কেট আছে, এবং আমরা সেই মার্কেটটাকে কিন্তু সরকার চাইছে যে বিশেষ করে ইন্ডিয়ার বিভিন্ন রকম ছোটো ছোটো স্টার্ট আপরা যাতে সেখানে উঠতে পারে, সরকারি ইনসেন্টিভ স্কিমগুলো নিতে পারে। এগুলো নিয়ে আগামী দিন আপনি একটা ভালো প্রোগ্রাম করুন, সেখানে আমাদের টেকনিক্যাল পার্সনকে আমরা ইনক্লুডিং করব, তিনি ভালোভাবে সেটাকে আরও বিল্ড করবে। খুবই ভালো হয় যে পরবর্তী যদি পডকাস্টে আপনাকে আবার পাই এবং সঙ্গে আরও যদি এক্সপার্ট পাই, আমরা অবশ্যই চেষ্টা করবো এটা থাকার। তো আজকের পডকাস্ট কেমন লাগলো সেটা আমাদের জানান, এবং আজকে আপনারা এই কমেন্টে, এই পডকাস্টের নিচে কমেন্টে আপনার যে স্পেসিফিক প্রশ্নগুলো আছে সেগুলো লিখুন। এই প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আরও একটি এপিসোড অন্য সময় করব, এবং তার পাশাপাশি যে সাবজেক্টগুলো বললাম আমরা আলোচনা করব, সেই সাবজেক্টের মধ্যে যদি আপনার কোনো নিজস্ব প্রশ্ন থাকে সেগুলো করুন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের সময় দেওয়ার জন্য। আশা করছি এই এপিসোডটা যারা দেখছেন তারা সত্যি ভীষণ উপকার হবেন এবং তারা ইন্সপায়ার হবেন। অবশ্যই আমরা চাইবো যে আপনারা এটা সবাই দেখুন, আপনাদের যেটা মনে হবে যে এই এপিসোডে আমরা বলতে পারিনি বা আপনাদের সেটা জিজ্ঞাসা, সেটা কোশ্চেনটা আপনারা লিখুন, আমরা নেক্সট এপিসোডে সেটাকে আপনাদের সমাধান করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন।